এটা আমি বলবো ডক্টর ইউনূস সাহেবকে আমি মাথার উপরে রেখেই বলবো, এটা হলো বড় মানুষের ছোট কথা বলেছেন। ছাত্ররা ওনার নিয়োগ কর্তা, এটা বড় মানুষের ছোট কথা। এদেরকে বলা হয় মুনাফেক। সরকারের ভিতরে মুনাফেকই আছে। মানে আপনি বলছেন যে থিসিসে আছেন এখনো পর্যন্ত, প্র্যাকটিসে যাচ্ছেন না, মানে প্র্যাকটিসে যাওয়ার পরিকল্পনা আছে কি? গেলে কখন যাবেন প্র্যাকটিসে? দেশের জন্য যে কোনো জায়গাতে যেতে হয়, দেশের ভালোর জন্য সে কোনো জায়গায় সেই জায়গাতেই বিএনপি যাবে। তাহলে কি প্রশ্ন শুধু ছাত্র উপদেষ্টাদেরকে নিয়ে? ছাত্র উপদেষ্টা আছে, আরো আছে ভিতরে যারা ওই মনে মনে একরকম কাজ করে আর এক রকম, মানুষকে বুঝায় আর এক রকম। এদেরকে বলা হয় মুনাফেক। সরকারের ভিতরে মুনাফেকই আছে। তাহলে কি অবস্থানটা আপনাদের স্পষ্ট যে বিএনপি আসলে এই সরকার না, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, অথবা এই সরকার থেকে অনেক উপদেষ্টাকে বের হয়ে আসার পরে একটা সরকার থাকবে, সেখানে নির্বাচন চায়? মানে যেই বর্তমান বা বিদ্যমান যে সরকার ব্যবস্থা আছে সেই অধীনে বিএনপি যাবে না নির্বাচনে, বা বিএনপি মানবে না? যাবে কি যাবে না সেই কথাটা এখনো বলে নাই। সমস্ত রাজনৈতিক দল বসে তত্ত্বাবধায়ক সরকার সহ ইন্টারিম গভর্নমেন্ট সহ তত্ত্বাবধায়ক সরকার এটা থাক আর একটা থাক, দেয়ার মাস্ট বি এফেক্টিভ নিউট্রাল গভর্নমেন্ট। বাস দ্যাটস অল। আমরা এটাকে এখন বলে নাই, বিএনপি প্রথম বলল, বিএনপি মহাসচিবের মুখ থেকে আমরা প্রথম শুনলাম। আর কোন দল তো বলে নাই তত্ত্বাবধায়ক সরকার দরকার আছে। আর কোন দল বলে কি বলে নাই বা বলবে কিনা সেটা তাদের ব্যাপার। বিএনপি বলেছে এবং অন্য দল বলে কিনা একটু অপেক্ষা করেন, দেখেন না, এখন তো সময় যায় না। আপনি বলছেন যে ডক্টর ইউনূস সরকার, মানে ডক্টর ইউনূস তার উপরে এখনো মানে তিনি থেকে তত্ত্বাবধায়ক সরকার বা তিনি লিড করতে পারেন, কিন্তু তিনি তো শুরুতেই বলেছিলেন, তিনি যখন দায়িত্ব নেন তখনই তো তিনি বলেছিলেন যে ছাত্ররা আমার নিয়োগকর্তা, তাদের আহ্বানেই আমি দায়িত্ব নিয়েছি। তাহলে যদি ধরেন ছাত্ররা উপদেষ্টা থেকে চলেও যায়, ডক্টর ইউনূসও যদি থাকেন, ডক্টর ইউনূস তো শুরুতেই তার অবস্থান স্পষ্ট করেছেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা, তাহলে সেটাও বা কিভাবে নিরপেক্ষ বলে আপনারা বলবেন? এটা আমি বলবো ডক্টর ইউনূস সাহেবকে আমি মাথার উপরে রেখেই বলবো, এটা হলো বড় মানুষের ছোট কথা বলেছেন। ছাত্ররা ওনার নিয়োগ কর্তা, এটা বড় মানুষের ছোট কথা। হয়তোবা ওনার রাজনৈতিক ভাবে ওনার অভিজ্ঞতা নাই বলে, বাস্তব অভিজ্ঞতা নাই বলে উনি এই কথাটি বলেছেন। ওই অমুক মেন্টর, অমুক হইলো এটার কি মাস্টার মাইন্ড, এই কথাগুলো বড় মানুষের ছোট কথা হিসাবে মানুষ দেখে। কিন্তু এখন প্রমাণিত হচ্ছে এই কথাগুলো সঠিক নয়। আন্দোলনটা ছাত্ররা করেছে, ছাত্রদের পিছনে যদি জনতা না থাকতো, লাখে লাখে, যে গাজীপুর থেকে লাখে লাখে মানুষ আসছে উত্তরা হয়ে গণভবন পর্যন্ত, এরা কি ছাত্র? কতজন ছাত্র? এত সত্য কথার দিবালুকের মতো সত্য কথাটাকে যারা অন্ধকারের দিকে টার্ন করায়, তাদেরকে আমরা কেমন করে বুঝবো যে তারা নিউট্রাল মানুষ, যে তারা নিরপেক্ষ? কেমনে বুঝবো? বা তারা সত্য কথা বলে? তারা তো শুধু ক্ষমতায় থাকার জন্য জিনিসটাকে জটিল করে, শুধু ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য জিনিসটাকে জটিল করে। আমি তো বুঝলাম না। ওই যে এক বউ সারলাম আমি চাল খাওয়ানোর ডরে, আরেক বউ দেখি আমি ধানে চাউলে গিলে। হাসিনা তো যেভাবে ইচ্ছা 18-15 বছর রয়েছে, একটা ইলেকশন করছে 153 জন নন ইলেক্টেড, আর একটা ইলেকশন করছে নিশিরাইতে, আর একটা ইলেকশন করছে আমি আর ডামি। এদের মনটাও তো এইদিকে আছে মনে, শুধু যে কোনো ভাবে ক্ষমতায় থাক। কাজেই আমরা এই জিনিসটা আমরা ফিল করতেছি, এই জিনিসটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু এই জিনিসটার থিসিসও আমরা বুঝতে পারতেছি, কিন্তু প্র্যাকটিসে এখন পর্যন্ত যাচ্ছি না, শুধু কথাগুলোই বলে যাচ্ছি। মানে আপনি বলছেন যে থিসিসে আছেন এখনো পর্যন্ত, প্র্যাকটিস। কার ছেলে কার ভাই কেউ জানেন? হঠাৎ করে গিয়ে ইউনূস সাহেবের সামনে গিয়ে বসলো, এই যে আমার কাগজ আছে, আমি সমন্বয়, আপনি আমার কথা শুনতে হবে। এবং ইউনূস সাহেবের শরীর কাঁপতে থাকে। এরা স্বপ্ন দেখতেছে, এরা, এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে কলেজে, কি আমরা সমন্বয় কই যান? ডিসি সাহেবের সাথে মিটিং করতে চাই। সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি বলছেন যে সরকারের উপর থেকে নিচ পর্যন্ত নানান স্তরে বিএনপি পন্থী লোকজন রয়েছে। এটি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লিখছেন, একটা বড় স্ট্যাটাস। আমি শুধুমাত্র একটা লাইন দেখলাম। আসিফ মাহমুদ আর একজন ছাত্র উপদেষ্টা তিনিও বলছেন যে বিভিন্ন সাংবিধানিক রাষ্ট্রীয় পদে নিয়োগে চাপ প্রয়োগ করেছে, আইজি পরিবর্তনের সময় চাপ প্রয়োগ করেছে বিএনপি, স্থানীয় পর্যায়ে মাঠ পর্যায়ে সরকারি কর্মকর্তার যারা নিয়োজিত তাদেরকেও চাপ দিয়ে সুযোগ সুবিধা নিচ্ছে বিএনপি, এবং অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, নির্বাচন কমিশনে, সবখানেই। তাহলে সুষ্ঠু নির্বাচন কিভাবে হবে সেই শঙ্কা থাকে জনগণ এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর। মানে আসিফ মাহমুদও বলছেন, বিএনপির উপরে অভিযোগ করে বলছেন যে প্রশাসনের বিভিন্ন জায়গায় অ্যাটর্নি জেনারেল, আইজি নিয়োগ, বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন। তাহলে অন্যান্য রাজনৈতিক দলগুলো আস্থা রাখবে কিভাবে? বিএনপির দিকেই বরং নিরপেক্ষতাহীনতার একটা অভিযোগ আসছে আর কি, বিএনপিরই চাপ প্রয়োগের অভিযোগ আসছে। এই বিষয়ে আপনি কি বলবেন? আমি আপনাকে বলি, জাতি খুব একটা সংকটপূর্ণ মুহূর্ত পাস করছে, অতিবাহিত করছে।
আমি তাদেরকে বলবো না। আমার কথাটা হলো মন্ত্রিসভা বা কি উপদেষ্টা সভা, এটা বলতে আমি মন্ত্রিসভায় বলে যাই, কারণ আমি খুব বাংলা খুব ভালো জানি না। মন্ত্রিসভাটাই বললাম। মন্ত্রিসভায় যেসব যুবকরা আছে এরা এখনো যুবক হয়ে উঠে নাই, এদেরকে আমি তরুণ বলি। আর আমি বলি আমার ছেলে, কারণ আমার বড় ছেলের বয়স 44 বছর, আমার নিজের বড় ছেলের বয়স 44 বছর, আমার বয়স ৭৭। এদেরকে আমি ছেলে হিসাবে দেখি। আমি একবার বলেছিলাম যে ভারতের একজন বিখ্যাত নেতা ছিলেন, তার নাম মৌলানা আবুল কালাম আজাদ। উনি 22 বছর বয়সে ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট একবার হয়েছিল। ঠিক তার 25 বছর পরে গিয়ে 1945 সনে আবার প্রেসিডেন্ট হয়েছিলেন। তখন তাকে জিজ্ঞাসা করেছিল, আগে যে প্রেসিডেন্ট আপনি ছিলেন আর এখন যে প্রেসিডেন্ট, দুইটার মধ্যে পার্থক্য কি? তখন মৌলানা আবুল কালাম আজাদ বলেছিলেন, আগে আমার বুদ্ধি ছিল, বয়সের কারণে বুদ্ধি টুদ্ধি সব ছিল, কিন্তু আমার অভিজ্ঞতার জ্ঞান ছিল। এখন আমি অভিজ্ঞতায় পরিপূর্ণ, আমার জ্ঞান হয়েছে আমার বয়সের কারণে। রাজনীতিতে শুধু বুদ্ধি আর সুন্দর সুন্দর কথা বলাটাই সবকিছু না। রাজনীতির সঠিক সিদ্ধান্ত নিতে হলে তার অভিজ্ঞতা লাগে। একটা ছেলে 1 বছর পলিটিক্স করে নাই, 2 বছর পলিটিক্স করে নাই, সে বাংলাদেশের মতো একটা দল বিএনপি যে ইলেকশন হইলে আল্লাহর রহমতে মেজরিটি পায় ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর রহমত বললাম আমি কথাটা, সেই দলের মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর 90% মানুষ যাকে মনে করে বাংলাদেশের সে হইলো ভালো মানুষ, ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর সেই লোকের কথার যে ধরনের উত্তর তারা দেন, ওই আমি তাদেরকে বলছি না, গ্রামে আরেকটা কথা আছে যে আইলরে ভাই কলির কাল ছাগলের সাথে বাঘের গাল। এইসব ছেলে পেলের কথার উত্তর আমাকে দিতে হবে, আমি ফজলুর রহমানকে। এটা আমি মনে করি তারা যা ইচ্ছা তা বলতে পারে, এরা স্বপ্ন দেখতেছে এরা, এবং এই স্বপ্নটা তাদের দুঃস্বপ্ন হয়ে যেতে পারে। আমি আপনাকে বললাম এটা হোক আমার ছেলের স্বপ্ন, দুঃস্বপ্ন হোক, এটা আমি চাই না, কিন্তু এরা যে পথে যাচ্ছে এটা কিন্তু দুঃস্বপ্নের পথ। সেই দুঃস্বপ্নের কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথা কি বললো, তারা উত্তর কি দিল? আমি একটা সুষ্ঠু নির্বাচন, একটা নিরপেক্ষ সরকার চাইলে পরেই তারা বলবে তারা 111 দিকে যাচ্ছে। 111 সময় ওর বয়স কত ছিল? 111 হয়েছে 2007 সনে, এটা হলো 2025 সন। কত বছর হইলো? আপনি 18 বছর। এই ছেলের বয়স 23 বছর, তখন তার বয়স কত ছিল? আমি কথাটা খুব বুঝার চেষ্টা করেন না। এইভাবে বাংলাদেশটাকে ধ্বংস করা হচ্ছে। আপনি দেখেন এই সমন্বয়করা চুরি করতে গিয়ে ধরা পড়তেছে, ব্ল্যাক মার্কেটিং করতে গিয়ে ধরা পড়তেছে, বর্ডারে মাল পাস করতে গিয়ে ধরা পড়তেছে, এবং এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে গ্রামে গ্রামে, কেউ জানে না যে এই ছেলেটা কোনোদিন পলিটিক্স করতো, কার ছেলে কার ভাই কেউ জানেন। হঠাৎ করে গিয়ে ইউনো সাহেবের সামনে গিয়ে বসলো, এই যে আমার কাগজ আছে, আমি সমন্বয়, আপনি আমার কথা শুনতে হবে। এবং ইউনো সাহেবের শরীর কাঁপতে থাকে, ওসিএসপির শরীর কাঁপতে থাকে, ডিসির শরীর কাঁপতে থাকে। দেশটা কিন্তু আপনি দূর থেকে কইতেছেন বলে বুঝতেছেন না। আমি ফজলুর রহমান কিন্তু 60 বছর পলিটিক্স করি। এই দেশটা এই ধরনের একটা ব্যাড কালচার, লো কালচার কোনো দিন এই দেশে ছিল না। ফেসিস্ট ছিল, ডিক্টেটর ছিল, হুন্ডা গুন্ডা ডান্ডার পলিটিক্স ছিল। 10টা হুন্ডা, 20টা গুন্ডা, 40টা ডান্ডা, ইলেকশন ঠান্ডা, নিশিরাইতের ভোট ছিল, গুম হয়ে যাওয়ার পরিবেশ ছিল। কিন্তু এই ধরনের লো কালচার কোনোদিন ছিল না। ছেলেরা রাস্তা দিয়ে হাঁটে, ফার্স্ট ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পরে কলেজে, কি আমরা সমন্বয় কই যান? ডিসি সাহেবের সাথে মিটিং করতে চাই। এই যে ডিসি, এসপি, ইউনো, ওসির সাথে মিটিং করতে করতে 3টা জেনারেশন সমন্বয় হওয়ার আশায় ধ্বংস হয়ে যাচ্ছে। এখন নিজেরা মারামারি করতে। মারামারিটা কখন হয়? যখন এটার পিছনে অর্থের একটা কেলেঙ্কারি থাকে, তখন মারামারি হবে নিজেদের মধ্যে। অর্থের কেলেঙ্কারি না থাকলে নিজেদের মধ্যে এই ধরনের রক্তাক্ত মারামারি হসপিটালে যাওয়ার মতো হবে না।